আজকে প্রায় দেড় মাস পর আমি আবার পাহাড়ে এলাম। বেশ বৃষ্টি ছিল। পাহাড়ে আমি একা ঘুরে বেড়াই, কিন্তু বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ওখানে কেউ বাঁশ কাটছে জঙ্গলের ভেতরে। অনেক দিন আসি না। আপনারা দেখতে পাচ্ছেন বেশ সবুজ হয়ে আছে পাহাড়, অনেক সুন্দর। তো এই পাহাড়ে যখন বৃষ্টি থাকে না, যখন শুষ্ক মৌসুম, তখন এই সবজি ফলানোর জন্য বা কৃষিকাজের জন্য হাহাকার ওঠে। এই পাহাড়গুলোতে ভীষণ রকম হাহাকার ওঠে। এখানে পানি পাওয়া যায় না। কোথাও ব্যাটারি চালিত রিক্সায় করে পানি আনা হয়। আমি একটু ভেতরে ঘুরে দেখাতে পারতাম সবজির চাষগুলো, কিন্তু একা একা ঘুরি। পাহাড়ে অনেক সাপ থাকে, বিষধর সাপকে আমি ভীষণই ভয় পাই, যার জন্য ওগুলো ঝোপঝাড়ে যেতে আসলে ভয় পাই। তো যার কারণে আমি একা এখানে দাঁড়িয়ে কথা বলছি। তো এইসব জায়গাও একা একা নিরাপদ নয়। অনেক কৃষক বিষধর সাপের ছোবলও খায়। তো যে কথা বলছিলাম, যে আমাদের দেশে যে আসলে যার যন্ত্রণা সে বুঝে। আমি প্রায় দেড় মাস আজকে বেশ অসুস্থ। এর মধ্যে 7 দিন আমি হাসপাতালেও ছিলাম। সমস্যা পুরোপুরি কাটেনি। একটি সময় বুঝতে পেরেছিলাম যে আমার ডাক্তাররা বলছিলেন অস্ত্রোপচার লাগবে, অস্ত্রোপচার ছাড়া, অপারেশন ছাড়া আর ভালো হচ্ছে না। কিন্তু আমি মনে জোর নিয়ে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসে চিকিৎসা চালাচ্ছি। অনেক দিন পর আজকে পাহাড়ে এলাম। পাহাড়ের এই সবুজ, বৃষ্টি, সবজি দেখে প্রাণটা একটু শীতল হলো। কিন্তু এই পাহাড়ে, লালমাই পাহাড়, এই পাহাড়ে যখন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ওই সময়টায় আসা হয়, তখন দেখা যায় এখানে কি পরিমাণ হাহাকার চলে। আমাদের দেশে, আমি বাংলাদেশের কক্সবাজার, টেকনাফ থেকে উত্তরে রংপুর, দিনাজপুর গিয়েছি, কিন্তু বড়পুকুরিয়া কয়লা খনির যখন কার্যক্রম শুরু হয় তখনও গিয়েছিলাম। কিন্তু তিস্তা ব্যারেজ বা তিস্তা সেচ প্রকল্প, তিস্তা নদীর সেই যে পানির যে দুর্দশা শুষ্ক মৌসুমে আমাদের দেশে, সেটা যে কী পরিমাণ তীব্র হতে পারে, এটি আমি মাঝে মাঝে পাহাড়ে তো আসলে পানির ব্যবস্থা নেই, এত উঁচুতে বৃষ্টি নির্ভর। তো শুকনো মৌসুমে কৃষকেরা হাহাকার করতে থাকে যে কীভাবে একটু পানির ব্যবস্থা করা যায়। পানি না হলে এখানে কৃষি বন্ধ হয়ে যায়। এই ব্যাপারে সরকারের যে কৃষি সংশ্লিষ্ট সংস্থাগুলো রয়েছে, তাদের আসলে সেরকম কোনো এখনও কার্যকরী উদ্যোগ এখানে পরিলক্ষিত হয় না। তো আজকে 3 বছর ধরে আমি পাহাড়ের কৃষি এবং তাদের শুষ্ক মৌসুমে যে হাহাকার, এগুলো আমি দেখি। তো আমার অনেকবারই ইচ্ছে ছিল তিস্তা ব্যারেজ এবং এই শুকনো মৌসুমে মার্চ, এপ্রিল, মে, ওই সময়টায় বাংলাদেশের রংপুর, দিনাজপুর, নীলফামারী এইসব জেলায়, যেখানে আসলে শুকনো মৌসুমে এই তিস্তা ব্যারেজের এই ন্যায্য পানির হিস্যা না পাওয়ার কারণে কি পরিমাণ ভয়াবহ নারকীয় অবস্থা চলে ওই দিকটায়। যখন আসলে আমি যাব করে কখনই যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু পত্রিকার প্রতিবেদনগুলো পড়তে মাঝে মাঝে আমি বুঝি যে আসলে কৃষকের দুঃখ কেউই বোঝে না। ধরুন যে শুষ্ক মৌসুমে বা বড় চাষের জন্য যদি 12 লক্ষ হেক্টর জমি যদি চাষযোগ্য থাকে এই তিস্তা সেচ প্রকল্পের আওতায়, তো সেক্ষেত্রে ওই প্রকল্পে চাষ হয়, শেষ অবধি চাষাবাদ করা যায় হয়তো 50,000 হেক্টর অথবা 60,000 হেক্টর জমি। কারণ সেচের জল আসবে কোত্থেকে? ওই সময়টায় এই তিস্তা ব্যারেজের উজান ভাটি দুদিকে শুধু ধুধু চর থাকে। আমি সরাসরি কখনো এসব প্রত্যক্ষ করিনি। বছর ধরে আমি যে পত্রিকার বা টেলিভিশনের রিপোর্টগুলো অন্য সাংবাদিকদের পাঠ করেছি, এগুলির পরিপ্রেক্ষিতে এইসব কথাগুলো বলছি। তো ওখানে নদীতে, তখন তিস্তা নদীতে পানি এতই অল্প আসে যে অনেক সময় নদীর যে মূল খাত, যাকে চ্যানেল বলা হয়, এই চ্যানেল ঠিক রাখাই বেশ কঠিন হয়। এবং ওখানে আরেকটি বিষয় হয়
যদিও এই তথ্য সমৃদ্ধ আলোচনাটি আমি এই মুহূর্তে করতে পারছি না, কারণ আমি এখন পাহাড়ে এসে সবুজ দেখে বা পাহাড়ের যে খরা মৌসুমে কৃষি না করতে পারার যন্ত্রণা থেকে আমি কিন্তু আলোচনা করতে করতে তিস্তা ব্যারেজ প্রকল্পে চলে গিয়েছি বা সেচ প্রকল্পে, এবং ওখানকার যে যন্ত্রণা প্রতিবেদন, ওখানকার যে প্রতিবেদন বিভিন্ন পত্রিকায় আমি এগুলো নিয়ে মোনাজাত উদ্দিনের বিভিন্ন প্রতিবেদন তো উত্তর বাংলার অনেক আগে পাঠ করেছি। তিনি যখন সংবাদে কাজ করছিলেন, অথবা তার যে পথ থেকে পথে বা আরও যে অন্যান্য গ্রন্থগুলো আমি জাতীয় গ্রন্থকেন্দ্র পাঠাগার ঢাকায় গুলিস্তানে 1992 সালে তার ওই গ্রন্থগুলো 92 এবং 93 সালে তার গ্রন্থগুলোর সঙ্গে আমি পরিচিত হই। এবং 93 সালে আমি কুমিল্লা এসে সাপ্তাহিক আমোদ পত্রিকার, দেশের প্রাচীনতম একটি পত্রিকা, সাপ্তাহিক আমোদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বির আরেকটি গ্রন্থ পাই আমি, সাংবাদিকের আত্মজৈবনিক কাহিনী। সেই কাহিনী হলো এই কাগজের নৌকা, সাংবাদিকের দিনলিপি। সর্বশেষ এই গ্রন্থটি আমার ছেলেও পাঠ করেছে। তো এই কাগজের নৌকা পাঠ করে আমি মোনাজাত উদ্দিনকে সরাসরি কখনোই পাইনি, তার গ্রন্থগুলো পাঠের মাধ্যমেই তার সঙ্গে আমার পরিচয়। পরে সংবাদে তার দেশের যে বিখ্যাত পত্রিকা সংবাদ দৈনিক, সেই পুরনো পত্রিকায় তার প্রতিবেদন অনেক পাঠ করেছি। তারপর সংবাদ পত্রিকার পরে তিনি জনকণ্ঠে যোগদান করেছিলেন। জনকণ্ঠের আরও অনেক সিরিয়াস রিপোর্টার ছিলেন তখন, সমুদ্র হক বা যাই হোক, আমি মোনাজাত উদ্দিনের রিপোর্টগুলো কন্টিনিউ পড়ছিলাম তখন। কিন্তু একদিন সেই যমুনা নদীতে ফেরি দুর্ঘটনায় ছবি তোলার সময় তিনি আসলে পা পিছলে পড়ে গিয়েছিলেন যমুনা নদীতে এবং উঠতে পারেননি, এবং তিনি ডুবে মারা গিয়েছিলেন। অত্যন্ত দুঃখজনক মৃত্যু হয়েছিল মোনাজাত উদ্দিনের। তো এই সাংবাদিকতার বা সাংবাদিক সরাসরি আমি এই একজন প্রবীণ সাংবাদিকের মুখোমুখি নয়, আসলে একজন প্রবীণ সাংবাদিকের সঙ্গে আমার দেখা হয়ে গেল, এবং তার হাত থেকে একটি সৌজন্যকপি গ্রন্থ আমি পেলাম। তার 38 বছরের মফস্বল সাংবাদিকতার অভিজ্ঞতা ভিত্তিক সেই কাগজের নৌকা তিনি আমাকে দিয়েছিলেন 93 সালে। এবং এই গ্রন্থটির সঙ্গে মোনাজাত উদ্দিনের সেই যে রিপোর্টের নেপথ্য দিনলিপি, ডায়েরি, এগুলোর বিশেষ যোগসূত্র আমি খুঁজে পেলাম, এবং এগুলো আমার সাংবাদিকতা করার ক্ষেত্রে এগুলো অনেক ভূমিকাও রেখেছে। তো যাই হোক, আমি যে কথাটি বলছিলাম, উত্তর বাংলার বিভিন্ন প্রতিবেদন আমি পাঠ করছিলাম। এই যে শুষ্ক মৌসুমে খরা থাকে এবং আমাদের যে নদীর চ্যানেল ঠিক রাখাই খুব কঠিন হয়ে পড়ে, এবং এই যে আপনার তিস্তা ব্যারেজের যে পানি সেচের জন্য বিভিন্ন এলাকায়, উপজেলায় ওখানকার অনেক খাল রয়েছে। তো এই খালগুলোর আবার বিভিন্ন ইজারাদার রয়েছে। ইজারাদাররা টাকা দেয় পানি উন্নয়ন বোর্ডকে, তো পাউবুকে। তো তারপর আবার ইজারাদারদের কাছে টাকা দিয়ে কৃষকেরা পানি নেয়, তাদের সেচ নেয় যে জমির জন্য, ফসলের জন্য, বোরো চাষের জন্য। কিন্তু দেখা গেল পুরো আবাদি প্রায় বন্ধ। আমি বললাম না যে 12-13 লক্ষ বা 11.5 লক্ষ হেক্টর জমি যদি চাষযোগ্য থাকে, তাহলে সেচের আওতায় আনা যায় হয়তো 50-60 হাজার হেক্টর। তাহলে বাকি জমি ধুধু অবস্থায় পড়ে থাকে। এবং ওখানে আরেকটি বিষয় মর্মান্তিক, এখন আমাদের দেশের এই যারা সরকার বিভিন্ন সময় পরিচালনা করছেন, তারা ভারতকে দায়ী করছেন। ভারত তো দায়ী বটে, কিন্তু তারা কূটনৈতিকভাবে অগ্রসর আলোচনাটা করে ভারতের কাছ থেকে প্রাপ্য জলবন্টন চুক্তিটা করতে পারছেন না। ভারত কখনো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তার দোহাই দিচ্ছে, আমরা এটা মেনে নিচ্ছি, কিন্তু কূটনৈতিকভাবে আমি মনে করি যে এগুলি আসলে ডিপ্লোমেসির দুর্বলতা। এখানে বন্ধুত্বের ব্যাপার, কূটনীতির ব্যাপার, অনেক কিছু বিষয় আসলে আছে। আমি মনে করি এগুলো হচ্ছে না ঠিক কূটনৈতিক ব্যর্থতায়। তো এই চুক্তিগুলো যদি হতো, এর বাস্তবায়ন যদি থাকতো, তাহলে এই কৃষির যে উত্তর বাংলা ব্যাপী এই যে বিপর্যয় চলে, এর পাল্টা ব্যবস্থাও আবার আমাদের এখানে চীনের কিছু পরিকল্পনার প্রস্তাবের কথা বলা হয়, যে আমরা যদি তিস্তাকে কেন্দ্র করে এইরকম পরিকল্পনা করি, তাহলে ভারত এই তিস্তার পানি শুকনো মৌসুমে আটকে রাখলে তার দুর্ভোগও পোহাবে। কিন্তু এই পাল্টাপাল্টি ব্যবস্থার চেয়ে আসলে আলোচনার মাধ্যমে কূটনৈতিক পর্যায়ে রাজনৈতিকভাবে চুক্তিভিত্তিক এর মীমাংসা হওয়া বেশ জরুরি। এগুলো আমি মনে করি আমাদের রাজনৈতিক ব্যর্থতা। তো যাই হোক, এখন
এই যে চুক্তি হচ্ছে না বছর বছর ধরে, আর আমাদের যে এখানে ফসল, নদীতে পানি আছে অথচ কৃষক পানি পাচ্ছে না, কারণ কি নদীতে পানি আসছে না। এটা যে এই দুঃখ যে বহন না করে, যেমন আমি আমার অসুখটা ভোগ করছি বা করলাম, এই যন্ত্রণাটা আমি উপলব্ধি করতে পারছি। অনেকের সহমর্মিতা ছিল, তো সহমর্মিতা থাকলেও আসলে রোগটা শুধু আমি উপলব্ধি করেছি বা আমি উপলব্ধি করছি। এখন ব্যথা হলে আমারই হয়। কৃষকের ব্যথাটা আসলে কূটনীতিকদের তো হয় না, রাজনীতিবিদরা বুঝবেন না যে একজন কৃষকের যন্ত্রণা কত দূর। 1 একর জমির চাষ করতে গিয়ে যদি আজকের বাজারে 10-15 হাজার টাকা অবধি খরচ হয়, এবং সেই ফসল, সেই বড় চাষ যদি বিবর্ণ হয়ে যায়, মরে যায়, পুড়ে যায়, হলুদ হয়ে চোখের সামনে শেষ হয়ে যায়, সেই কৃষকের আপনার প্রতি কী থাকবে? ঘৃণা ছাড়া কিছুই না, শ্রদ্ধা, ভালোবাসা। তারা ওসব বহু আগেই বিসর্জন দিয়েছেন। তো আমি এরকম রিপোর্টও পড়েছি বিভিন্ন সময়ে, কৃষকেরা তাদের জমির পাশেই নদী, পাশেই তিস্তা, সেই তিস্তায় বর্ষাকালে আবার প্রচণ্ড স্রোতধারা, কিন্তু পাশেই এই শুকনো মৌসুমে প্রবাহিত নদী, তার যে এই দুই তীরের মধ্যে শুধু ধুধু বালুচর। কৃষক পানি পাচ্ছে না, তার জমিকে বাঁচাতে, তার ফসল বাঁচাতে, তার অর্থ কষ্ট দূর করার জন্য সে তখন অনেক কৃষক এই কাজটি উত্তর বাংলার নীলফামারী এলাকায়, রংপুরে, দিনাজপুরে হয়েছে বলে আমি অনেক প্রতিবেদনে পড়েছি। সেটি হলো, ধরুন যে এরকম জমির মধ্যে তারা কূপ খনন করে অনেক নিচে গিয়ে, এবং পানির স্তর বেশ নিচে চলে যায় যখন নদীতে ভরা পানি থাকে না। শুষ্ক মৌসুমে অবশ্য সেরকম পানি তো থাকবে না, কিন্তু তাও পরিমাণ মতো তো থাকবে। আমাদের ভাটির দেশ, পানি তো আর যাওয়ার কথা না। তো পানি যখন থাকে না, তাহলে পানির স্তর আশেপাশেও নিচে চলে যায়। অনেক কৃষক, 10-20-15 জন কৃষক মিলে কুয়ো কেটে, কূপ খনন করে অনেক নিচে যেতে যেতে, এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং এগুলো তারা ব্যক্তি বা এই হয়তো সাংগঠনিক না, কয়েকজন মিলে সামষ্টিক একটু উদ্যোগ নিয়ে এই খননগুলো, কূপগুলো বিভিন্ন এলাকায়, এগুলি কোনো সমাধানের চেষ্টা না, এগুলো আসলে তারা তাদের কষ্ট দূর করার জন্য এক ধরনের প্রয়াস চালায়। তো এই যে জমিতে জমিতে কূপ খনন করে তারা, এবং কূপ খনন করে অনেক গভীরে গিয়ে একটু জলের দেখা পেলে, একটু পানির দেখা পেলে, সেই পানিটা এনে একটু সেচ দিয়ে তাদের একটা আমরণ একটা সংগ্রাম করে যায় ফসল এবং অর্থ বাঁচানোর জন্য। যেই অর্থটা খরচ হলো, এটা রিকভারি, এটা এই ফেরানোর জন্য। এই যে একটা দুঃসহ দুঃখ কৃষকের আমাদের দেশের, প্রতি বছর, প্রতি বছর, যুগ যুগ ধরে, দশক দশক ধরে এই যন্ত্রণা আমাদের কূটনীতিকগণ, আমাদের রাজনীতিবিদগণ, আমাদের বুদ্ধিজীবীগণ উপলব্ধি করেন না। যদি করতেন তাহলে আজকে এই সমস্যা বছরের পর বছর ঝুলে থাকে না। আমরা একচেটিয়া দোষ দিই ভারতের, সে তো তার জল দেবেই না। শুষ্ক মৌসুমে সবারই আসলে জলের চাহিদা। আমরা যেহেতু ভাটির দেশ, তাদের যেহেতু বাধার বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে। এখন আমাদের কূটনৈতিক প্রয়াস অত্যন্ত দুর্বল আমি মনে করি। না হয় এভাবে সমস্যা একটি বছরের পর বছর চলমান থাকতে পারে না। তো কৃষকের কি যন্ত্রণা ওই তিস্তা ব্যারেজ এলাকায় অথবা তিস্তা সেচ প্রকল্প এলাকায়, সেটি এখন আমি এই মুহূর্তে আমার হঠাৎ এখানে পাহাড়ে শুষ্ক মৌসুমে কৃষি পানি না পেয়ে, জল না পেয়ে, কৃষি না হওয়ার যন্ত্রণাবিদ্ধ কৃষকের দুঃখের কথা বলতে গিয়ে যোগসূত্র ধরে সেই তিস্তা সেচ প্রকল্পের কথা এবং তিস্তা ব্যারেজের শুষ্ক মৌসুমে মার্চে, এপ্রিলে, মে মাসে বোরো চাষের সেই সময়টায় যখন তিস্তা ব্যারেজের উজানে ভাটিতে ধুধু বালুচর মরুভূমি বিস্তীর্ণ হয়ে যায়, সাহারায় রূপান্তরিত হয়, সেই যন্ত্রণা বিদ্ধ কৃষকের কথা বলতে গিয়ে আজকে আমি লালমাই পাহাড়ের, আপনারা বলবেন যে আপনি তো এখন সবুজে আছেন, চারদিক সবুজ, তাহলে আপনি সেই দুর্দশাগ্রস্ত কৃষকের কথা কেন বলছেন?
আমি বলছি এই জন্য যে আমরা এখন এই যে ওপেনহাইমারের আপনার এই পারমাণবিক অস্ত্র আবিষ্কারকর্তার কথা বলছি, আমরা এখন পরমাণু অস্ত্র নিয়ে লড়াই করার চিন্তা করছি, তৃতীয় বিশ্বযুদ্ধ সন্নিকটে বলছি, ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলছি, রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ বা আমেরিকার যে ন্যাটোর যে আরও বিস্তৃতির কথা বলছি। আমরা আজকে এই এশিয়া মহাদেশে ন্যাটোর অগ্রযাত্রা কীরকম হতে পারে আগামী দিনগুলোতে, বা কতটা অগ্রসর হবে, এসব নিয়ে কথা বলছি। দক্ষিণ চীন সাগর নিয়ে কথা বলছি, পৃথিবীর সহিংসতার কথা বলছি। কিন্তু আমরা একবারও কি ভেবেছি আমাদের এই যে পৃথিবী, এই যে আমাদের সবুজ গ্রহটি, যেটি মহাকাশ থেকে সুনীল গ্রহ দেখা যায় জলের কারণে, সাগরের কারণে, মহাসাগরের কারণে, এবং হয়তো অক্সিজেনের কারণেও, তো এই গ্রহটিতে এত জীববৈচিত্র্য, অথচ আমাদের নিজেদের এই পৃথিবী গ্রহের উপগ্রহ চাঁদ, সেখানে অক্সিজেন নেই, বাতাস নেই, জল নেই, প্রাণ নেই, কিছুই নেই। তো এরকম নেই একটি গ্রহে আমরাও রূপান্তরিত হতে পারি কিভাবে? এই সহিংসতায়, এই বিধ্বংসী কর্মকাণ্ডে, এই পরিবেশ হত্যা করার মধ্য দিয়ে আমরা একটি হলো প্রাকৃতিক দুর্যোগ, যেমন চাঁদে বলা হয় অলওয়েজ ধূমকেতু বৃষ্টি হচ্ছে, উল্কাপিণ্ড পড়ছে, চাঁদের অবস্থা খুব খারাপ। আর অন্য গ্রহ, নক্ষত্র বা নক্ষত্র বলয়, গ্যালাক্সি, এগুলির বিষয়ে আমরা নাই গেলাম। শুধু পৃথিবীর যে উপগ্রহ, সেই উপগ্রহের মধ্যে কোনো অস্তিত্ব নেই প্রাণের। কখনো ছিল কিনা সে নিয়ে গবেষণা বিস্তর চলছে। মাটির নিচে হাড়গোড় পাওয়া যায় কিনা, জল আছে কিনা, ছিল কিনা, জলের অস্তিত্ব কখনো ছিল কিনা, এই নিয়ে বিস্তর গবেষণা চলছে। কিন্তু আমাদের এখানে সব বিরাজমান কোটি কোটি বছর ধরে রয়েছে, প্রাণ বৈচিত্র্য রয়েছে, জল রয়েছে, মহাসাগর রয়েছে, সবুজ রয়েছে, বৃক্ষ রয়েছে, অক্সিজেন রয়েছে। আমরা সেসবকে বাঁচানোর চিন্তা করছি না, আমরা কেবল বাজারের জন্য, পুঁজির বিকাশের জন্য আগ্রাসী হয়ে কেবল সহিংসতা আর রক্তপাতকে উস্কে দিচ্ছি। এগুলি খুব শুভ লক্ষণ নয়। আজকে যে আমাদের এই যে তিস্তা এলাকার কথা বললাম, বা এই লালমাই পাহাড়ে বছর বছর তারা শুষ্ক মৌসুমে সেচের মধ্যে থাকে না, প্রায় 3 মাস তাদের আসলে কৃষি হয় না। তাহলে রাষ্ট্রের এত যে বরাদ্দ, আমি জানি না বাংলাদেশে আর আরও অন্যান্য পাহাড়ের এই সেচের বিকল্প, অথচ মোটর বসালেই কিন্তু কৃষিটা হয়। তো এখন নেই এই যে কৃষি, এই যে আমি এখানে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এইসব কৃষিতে, এইসব কৃষি জমিগুলোতে আপনারা শুষ্ক মৌসুমে কি পাবেন না, এই শুষ্ক মৌসুমে এসে কোনো সবজি পাবেন না। কেন পাবেন না? জল নেই। কেন পাবেন না? সেচ নেই। তাহলে সেচ যদি নাই থাকে, তাহলে আমরা আমাদের এই কৃষি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তর সংস্থাগুলো তাহলে কি করছে? বরাদ্দ তো কম হচ্ছে না। শুধু লালমাই পাহাড়ের কথা বলছি না, বাংলাদেশ আরও অন্যান্য জেলায় যেসব পাহাড় রয়েছে, পাহাড় তো উঁচু, সেখানে আসলে এই পানির সমস্যাটা শুষ্ক মৌসুমে থাকবেই। তো আমি এগুলোর সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আমি বিভিন্ন কৃষকের সাক্ষাৎকার বিভিন্ন সময় নিয়েও রেখেছি, ভিডিওতে কিছু পাবলিশড হয়েছে। তো তাদের যন্ত্রণাগুলোর সঙ্গে আমি পরিচিত রয়েছি। কিন্তু আমি যে উত্তর বাংলার আজকে যে তিস্তা ব্যারেজের কথা, তিস্তা সেচ প্রকল্পের কথা, শুষ্ক মৌসুমের ওখানকার দুর্দশার কথা বেশ আলোচনায় আসে, তিস্তা চুক্তি না হওয়ার কথা আসে। কিন্তু এখন আমার কাছে মনে হলো এই সামান্য একটু জায়গা লালমাই পাহাড়ের এই শুষ্ক মৌসুমে কৃষি না হওয়ার যে যন্ত্রণার কথা আমি নিজে দেখি, যেটা দ্বারা আমি আমার নিজের একটি অভিজ্ঞতা রয়েছে। কিন্তু সেই বিশাল, যেখানে 12 লক্ষ 13 লক্ষ বা 11.5 লক্ষ হেক্টর বোরো চাষ, সামান্য একটু জমি বাদ দিলে প্রায় বন্ধ থাকে শুধু জলের জন্য, সেচের অভাবে। অথচ এত বিশাল প্রকল্প তিস্তা ব্যারেজ, তিস্তা সেচ প্রকল্প, সেটি কত মর্মান্তিক। ওখানে না যাওয়া অবধি এটি এখানে থেকে উপলব্ধি করা সম্ভব নয়, এবং একজন কৃষক পরিবারের সদস্য না হওয়া অবধি সেটি আসলে উপলব্ধি করা সম্ভব নয়। ঋত্বিক কুমার ঘটক ভারতীয় চলচ্চিত্র পরিচালক ছিলেন, একেবারে ব্যতিক্রম ধারার। তো তাকে বলা হয়েছিল যে তিনি তিতাস একটি নদীর নাম যখন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্ল বর্মণের উপন্যাস অবলম্বনে তিতাস একটি নদীর নাম যখন করার কথা ভাবছিলেন পাকিস্তান আমলে, তো সবাই তাকে, তখন আইয়ুব খানের সরকার তাকে বাংলাদেশে আসা, তার জন্য তিনি কমিউনিস্ট পার্টি করতেন এক সময়। তো বাংলাদেশে এসে তিতাস নদীতে চলচ্চিত্র পরিচালনা করা খুব কঠিন কাজ ছিল। তখন পশ্চিমবঙ্গের অনেকেই তাকে বলেছিলেন যে আপনি পূর্ব বাংলায় যাওয়ার কি দরকার, তিতাস নদী দেখাতে হবে এমন কি দরকার, আপনি বরং পশ্চিমবঙ্গের কোনো না কোনো নদীকে তিতাস দেখিয়ে ছবিটা করে ফেলেন।
কিন্তু ঋত্বিক কুমার ঘটক বলেছিলেন যে পদ্মা নদীর মাঝি লিখেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি ভদ্রলোক ছিলেন। তিনি পদ্মা নদীতে জেলেদের সঙ্গে রাতের পর রাত কাটিয়েছিলেন, কিন্তু তিনি জেলে পরিবারের সন্তান নন। ঋত্বিক কুমার ঘটক বলছিলেন অদ্বৈত মল্ল বর্মন একজন মালোপাড়ার ব্রাহ্মণবাড়িয়ার জেলে পাড়ার বর্মন বাড়ির সদস্য। তিনি ভিক্টোরিয়া কলেজে লেখাপড়া শিখে দেশ পত্রিকায় কাজ করেছিলেন, কলকাতায় গিয়েছিলেন, এবং তার যে লেখনী অসাধারণ লেখনী, এবং এই যে মর্মস্পর্শী ব্রাহ্মণবাড়িয়া এলাকার এই তিতাস নদী বিধৌত জেলেপাড়া মালোপাড়ার যে কাহিনী তিনি যেভাবে লিখতে পেরেছিলেন সেটা কারোর লেখায় আসেনি, কারণ তিনি নিজে জেলে সন্তান ছিলেন। তো তিনি জেলে পরিবারের সন্তান ছিলেন, এবং ঋত্বিক কুমার ঘটক বলতেন যে তিতাস নদীতে না যাওয়া অবধি তিতাস একটি নদীর নাম ছবি হতে পারে না। এবং দেশ স্বাধীন হওয়ার পর, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশে এসেই সেই ছবি তৈরি করেছিলেন। তো তিতাস একটি নদীর নাম ছবি তৈরি করার জন্য ঋত্বিক কুমার ঘটক যেমন বলেছিলেন যে তিতাস নদী ছাড়া এরকম তিতাস একটি নদীর নাম উপন্যাসের চলচ্চিত্র রূপ দেয়া সম্ভব নয়, তেমনি একজন কৃষকের সন্তান না হওয়া অবধি এবং এরকম ধুধু বালুচর বিস্তৃত মরুকরণ হয়ে যাওয়া এলাকার কোনো কৃষকের সন্তান না হওয়া অবধি সেই যন্ত্রণা আমরা কেউই উপলব্ধি করব না। এবং এই কারণেই মূলত এই তিস্তা চুক্তি হচ্ছে না এবং এই সমস্যার সমাধান হচ্ছে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সবাই ভালো থাকুন, আজকে এ পর্যন্তই।